সুমি ইমরানের কাছে যেতে চাই। পায়ে হেঁটে রিক্সায় না চড়ে বা ভ্যানে না চড়ে টাকা জমিয়েছেন, এই জায়গাটা আমাকে খুব টাচ করেছে। মানে আসলে বড় হতে গেলে ছোট ছোট জিনিসগুলো অনেক সময় অনেক বড় উদাহরণ হয়ে দাঁড়ায়, যে সেখান থেকে 2240 টাকা দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করে এখন আলহামদুলিল্লাহ মাসে লাখ টাকা সেল করছেন। কিভাবে শুরু হলো এটার যাত্রা, এবং সেখানে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আপনাকে কতটা সাহায্য করলো আজকের এই জায়গায় আসার জন্য? আমি প্রথমে বলবো, আমার উদ্যোক্তা হওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমি পড়াশোনা করছিলাম, পড়াশোনা করার পরে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা ভালো জব করব। তো সেই অনুযায়ী আমি পড়াশোনা করতাম যে একটা ভালো সার্টিফিকেট হবে, একটা ওজনের সার্টিফিকেট থাকলে আমার একটা ভালো জব হবে। তো আমার বিয়ের পরেও আমি পড়াশোনাটা চালিয়ে যাই শুধু একটা জবের আশায়, পাশাপাশি শিক্ষিত প্লাস জব হবে। তো একটা পর্যায়ে কিবরিয়া ইমরান, সবাই ওনাকে চেনেন হয়তো, হ্যাঁ আপনার হাজব্যান্ড, হ্যাঁ, তো উনি আমাকে এই ফাউন্ডেশন সম্পর্কে বলতে থাকেন যে তুমি হচ্ছে চাকরি, বাইরে গিয়ে চাকরি করবা, এটা হচ্ছে না করে তুমি ঘরে বসে কিছু করো। তো আমি বললাম যে এইভাবে ব্যাপার হয় নাকি। তো তারপরেও সে আমাকে রেজিস্ট্রেশন করায় দেয়, মানে আমার ফোন থেকে নিজে রেজিস্ট্রেশন করায় দেয় 15তম ব্যাচে। রেজিস্ট্রেশন করানোর পরে আমি বিরক্ত হয়ে যাই, কেন তুমি রেজিস্ট্রেশন করাইছো, আমি তো তুমি তোমার ভালো লাগছে তুমি করো। তো পরে সে বলে যে না তুমি দেখো আমি করে দিয়েছি, তুমি এখন ওখানে যাও, গিয়ে রেজিস্ট্রেশন করার পরে ওখানে দেখবা যে সেশন আছে, স্যারের ভিডিওগুলো দেখবা, মানুষের গল্পগুলো শোনো। তো আমি ওইখান থেকে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। তারপরে দেখি যে না তারপর আরেকটা বিষয় ছিল যে প্রচুর কাজ করতো গ্রুপের জন্য। তো গ্রুপে আমি একেতে রেজিস্ট্রেশন করাইছে, সেটার পর একটা রাখছিল। তারপরে হচ্ছে সময় দিচ্ছে, আমাকে সময় দিচ্ছে না, আমার ওইটা হচ্ছে যে আমাকে সময় দিচ্ছে না, হয়তো গ্রুপে বেশি সময় দিচ্ছে। তো রাত জেগে জেগে প্রচুর কন্টেন্ট লিখতো, এটা সেটা মিট আপ করে বেড়াইতো। তো আমার ওই কাছে এটা খারাপ লাগতো। তো আমি ওকে প্রচুর বোঝাইছি, রাগ করছি, ঝগড়া করছি, বোঝাইছি, সব রকম চেষ্টা করছি, কিন্তু সে গ্রুপের প্রতি প্রচুর ভালোবাসা, এটা বলে বোঝানো যাবে না, আসলে অনেক ভালোবাসা ছিল তার। তো দেখছি তাকে যখন বদলানো যাচ্ছে না, তো আমি নিজে বদলাই, তার মতো হয়ে যাই। সে আমার মতো হচ্ছে না, আমি তার মতো হয়ে যাই। তো দেখলাম যে তাহলে না, আমি সে যেটা বলছি সেটাই করি। তো তার সাথে সাথে আমিও শুরু করলাম, সেশনে যুক্ত হলাম, সেশন শুনতে লাগলাম। তারপরে হচ্ছে আস্তে আস্তে আমার ভালো লাগা শুরু করে। সেশনে যেগুলো বলছি এগুলো তো আসলেই ভাবার বিষয়। আপনার যে প্রত্যেকটা সেশনের পেছনে অনেক গুরুত্বপূর্ণ কিছু হেডলাইন থাকে, যেগুলো ধারণ করার অনেক কিছু আছে। তো আমি ওইখান থেকে ভালো লাগা কাজ করে আমি রেগুলার হয়ে যাই, যে যশোরের পাশাপাশি আমি বিভিন্ন জেলার সেশন চর্চা ক্লাসে যাই। আমার ভালো লাগা কাজ করে, আমি আপনার ইউটিউব লাইভ দেখি, আপনার সেশন দেখি, মানুষের গল্প জীবনী, যে গল্প জীবনের গল্পগুলো লেখে ওইগুলো পড়ি। তো আমার ওখান থেকে ভালো লেগে যায়। তারপরে আমি সেশন চর্চা নিয়মিত হয়ে যাই যে না, আমি কিছু করবো, চাকরি করব না, আমি চাকরি দিব। আপনার এই সেশনটা আমার খুবই ভালো লেগেছিল, যে চাকরি করার পেছনে আমি যে ছুটছি, এটা তো আমার সামান্য একটা স্বপ্ন যে আমি চাকরি করব। আমি তো অন্যের স্বপ্ন পূরণ করছি, চাকরি করে অন্যের কাজ করে অন্যের স্বপ্ন পূরণ করছি, আমি নিজের স্বপ্ন পূরণ করছি না। তো আমি আমার স্বপ্ন পূরণ করব, আমি কিছু করব এবং অন্যকে আমি চাকরি দিব। তো সেইখান থেকে আমি হচ্ছে সেশন চর্চা ক্লাস করতে থাকি। তখন আমার হচ্ছে প্রেগনেন্সি টাইম ছিল। তো ওই সময়টা আমি শুরু করেছিলাম যে ভালোভাবে একদম, যেহেতু আমি পড়াশোনা করেছি, আমার মাথায় ওটা ছিল যে কোনো কিছু করতে গেলে একদম প্রপারলি সব কিছু শিখিয়ে বুঝে যদি আমি যাই, তাহলে সেখানে আমার খুবই মানে হার সংখ্যাটা খুবই কম থাকবে। তো সেখান থেকে আমি চেষ্টা করি যে রেগুলারভাবে আমি ক্লাসগুলো করি। তারপরে হচ্ছে আমার এক সময় সিজারিয়ান বাবু হয়। তো ওই সময়টা আসলে আমার খুবই খারাপ একটা সময় ছিল, খুবই খারাপ। আমি অনেক অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার পরে আমার হাজব্যান্ড আমাকে সময় দিত, ঠিকঠাক মতো কাজ করতে পারতো না, অফিসে যাইতে পারতো না। তো ওই সময়টা আসলেই খুবই দুঃখজনক। একটা ঈদের সময় ছিল, আমার একটা ছেলে বাবু আছে, ছেলে বাবুর জন্য হচ্ছে ঈদের সময় কাপড় কিনতে পারিনি। তো ওই জিনিসটা আমার খুব খারাপ লাগছিলো। আমার দিকে তাকিয়ে বলছি তোমার কিছু লাগবে? তো বললাম যে না, কিছু লাগবে না। তো বলছে যে তাহলে ছেলের জন্য তো কাপড় কিনতে হবে। তো আমার পাশে কিন্তু অনেকেই ছিল, আমার চারিপাশে কত আপন মানুষ, কিন্তু সেই সময়টা আমি সবাইকে দেখেছি যে না, টাকার একটা সমস্যা থাকলে কিন্তু সবাই একটু দূরে হয়ে যায়, সবার দূরত্বটা একটু দূরে, সবাই আপন না।
তারপরে দেখলাম যে না, আমি হচ্ছে কিছু করব। আমি তো সেশন চর্চা ক্লাস আপনার থেকে শিখেছি, আমি তো ওটা চেষ্টা করেছিলাম যে আমি কিছুদিন পরে শুরু করব। তখন আমার মাথায় আসে ওটা যে আমি কিছুদিন পরে না, আমি যত দ্রুত সম্ভব ওটা শুরু করব এবং আমি টাকা ইনকাম করব, অনেক টাকা ইনকাম করব। শুধু টাকা ইনকাম করব না, অনেক টাকা ইনকাম করব এবং এই যে সম্পর্কগুলো যে দূরত্ব চলে যায় টাকার জন্য, এই সম্পর্কগুলোকে দেখিয়ে দিব যে আমার কাছে টাকা আছে, তোমরা কতটা কাছে আসতে পারো। তো ওইখান থেকে আমি হচ্ছে আমার বাবু হওয়ার পরে, ওটা আমার খুব একটা বাজে ইচ্ছে ছিল। বাবু হওয়ার পরে আমি হচ্ছে বাবু যখন আমি কনসেপ্ট করি তখন থেকে আপনার এই সেশন চর্চা ক্লাসে আমি শুনি আর একটু একটু করে সঞ্চয় করি, যে আমার নিজের জন্য নিজে যদি কিছু করতে হয় নিজের জন্য নিজে সঞ্চয় করতে হবে। তো নিজের স্বপ্ন পূরণ করতে গেলে নিজের সঞ্চয় করতে হবে। আমি আমার বাবুর জন্য পুরো খরচের টাকাটা নিজের সঞ্চয় করে, মানে একটু একটু করে সঞ্চয় করেছিলাম। তারপরে হচ্ছে আমার শুরু হয় যখন আমি দেখলাম যে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে, কোনো কিছু সহজ না আমার জন্য, যেহেতু আমার মা নাই। আমাকে সিজার করার পরে যখন বাবুকে আমার বুকের পরে দিয়ে গেল, মানে কেবিনে নিয়ে এসে বাবুকে আমি নিলাম, সারা রাত বাবু আমার কাছে ছিল, আমি কারোর কাছে দিই নাই, আমি বসেছিলাম এইভাবে দিয়ে, আমি বেডে এভাবে বসে আছি আর নিজেকে বোঝাচ্ছিলাম যে কতটা কষ্ট তুমি সহ্য করতে পারো। তুমি কষ্ট যদি সহ্য করতে পারোই তাহলেই তুমি সফল হতে পারবে। তুমি যে পথে যেতে চাচ্ছ সে পথটা অনেক কঠিন এবং তোমাকে সফল হতেই হবে। তোমাকে সফল হবার তার জন্যই আমি তোমাকে এই পথে নিয়ে যাব। তো তার জন্য তোমাকে কষ্ট সহ্য করতে হবে। ইনফ্যাক্ট তোমাকে এখন থেকেই তোমার ধৈর্যটা কতটা সেটা পরীক্ষা দিতে হবে। তো আমি প্রচুর স্ট্রাগল করছি, প্রচুর কষ্ট হয়েছে ওই রাতে আমার, কিন্তু আমি কোনো শব্দ করিনি মুখ দিয়ে, সহ্য করছি। যে চুপচাপ যদি সহ্য করা যায় তাহলে সেই কষ্টটা, ধৈর্য ক্ষমতাটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি সেটা চেষ্টা করেছিলাম, নিজেকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে সহ্য করেছি, নিজেকে নিজে কষ্ট দিয়ে নিজের ধৈর্যটা পরীক্ষা করেছি। তারপরে আমি দেখলাম যে বাবু যখন একটু বড় হচ্ছে তখন হচ্ছে আমার কাছের মানুষগুলো বাবু হওয়ার পরে আমার নিজের একটা যত্ন, আমার নিজের যত্ন, পাশাপাশি বাবুর যত্ন, এই যত্নগুলো নেওয়ার মতো আমার পাশে কেউ নাই। যেহেতু মা নাই, তো এই জিনিসটা করার জন্য কেউ নাই। তো আমি নিজেই করতাম সব কিছু। 6 দিনে রান্না করছি কেবিন থেকে, মানে ক্লিনিক থেকে যে দিন আসছি তারপরের দিন থেকেই রান্না করছি, আর 15 দিন থেকে প্রপারলি একদম পুরো সংসার করছি। টিউবওয়েল চাপছি, টিউবওয়েল চাপ বলে টিউবওয়েল চাপা যাবে না এটা সেটা, আমি কিছু মানিনি, আমি সব কিছু করছি। আর কষ্ট দিয়েছি নিজেকে যে তোমাকে কঠিন থেকে কঠিনতম হতে হবে। করার পরে কিন্তু আমি কবে শুরু করলেন? তারপরে যখন আমি আমার ওই যে 2 মাস সিজারের বয়স, তখন আমি শুরু করে দিয়েছি। কি দিয়ে শুরু করলেন? তখন আমি কিছু, মানে তখন আমার বাইরে যাওয়ার অবস্থা ছিল না, অসুস্থ ছিলাম। তো আমি অনলাইন থেকে কিছু আমাদের এই ফাউন্ডেশন থেকেই, তখন একটা ভালো পরিচিতি এসে গিয়েছিলো, আমার ভালো ভাই বোনদের সাথে সম্পর্ক এসে গিয়েছিলো। তো আমি ভাইয়াকে বললাম যে ভাই আমাকে কিছু 3 পিস দেন, আমি হচ্ছে সেল করবো। তো ভাই বললো ঠিক আছে আপু, আপনি মাল দেখে তারপরে টাকাটা মানে ক্যাশ অন ডেলিভারিতে নেন। আমি ক্যাশ অন ডেলিভারি লাগবে না, একটা বিশ্বস্ত অর্জন হয়ে গিয়েছিলো আমার ফাউন্ডেশনের প্রতি। তো আমার ক্যাশ অন ডেলিভারি লাগবে না, আমি টাকা অগ্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হচ্ছে ওই শুরুটা আমার ওখান থেকে, ওটা আমি শুরু করি। অনেক বাজে কথা শুনতে হয়েছে, 3 পিস নিয়ে আসছি। শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, শাশুড়ি আমাকে সাপোর্ট করছিল, কিন্তু প্রত্যেকটা প্রতিবেশী যে বউগুলো ছিল তারা প্রতিনিয়তই তাদের বিকৃতকর যেই কথাগুলো বলতো সেটা আমার শাশুড়ি মানে ইফেক্ট করতো। সে আমাকে এক পর্যায়ে বললো যে না, এসব করা যাবে না, তোমার করার দরকার নাই, না দরকার নাই, এগুলা দরকার নাই, এগুলো হবে না, এগুলাতে মান সম্মান চলে যায়, এটা সেটা। তো মানুষ বাজে কথা বলা তো কেউ থামায় না, বাজে কথা বলতেই থাকে। আর আমি বলতাম যে বাজে কথা বলবে, এটা আমি তো জানি, ফাউন্ডেশন থেকে আমি শিখছি যে বাজে কথা বলবে, সেগুলোর সম্মুখীন আমাকে হতে হবে। তারপর আমি বলেছি যে এটা যে বলবে সেটা তার চিন্তাভাবনা, আমার চিন্তাভাবনা সেটা না। আমার চিন্তাভাবনা এগিয়ে যাব আর তাকে আমি আমার কাজের মাধ্যমে জবাব কাজের মাধ্যমে আমি জবাব দিতে থাকি। আস্তে আস্তে আমি আমার প্রোডাক্টের বাড়ি থেকে আমি দেখি যে কী করা যায়, কোনটা করলে হচ্ছে আমার 3 পিস নিয়ে অনেকেই কাজ করে। তো 3 পিস নিয়ে কাজ করলে আমি আমার কয়টা কাস্টমার পাবো? আর যেহেতু আমি অন্যের থেকে 3 পিস আনতেছি, আমার তো এটাও বেশি প্রফিট থাকছে না। তো সেটা আমি করি যে আমি আমার নিজে থেকে কি করা যায়, যে এটা আমার প্রফিট থাকবে, আমি নিজে কাজ করব। ঘরে বসে থেকে শুধু অনলাইনে যে 3 পিস নিয়ে বসে থাকলাম, এটা নিয়ে তো আমার কাজ হচ্ছে না। আমি কাজ করব, পরিশ্রম করব, যেটার জন্য আমি নিজেকে তৈরি করেছি সেটা আমাকে করে দেখাতে হবে। তো আমি আস্তে আস্তে শুরু করি যে কোনটা ইউনিক আইটেম আছে, কোনটার প্রতি চাহিদা আছে কাস্টমারের,
তো আমি ভুঁড়ির কাজটা করি, রেডি টু কুক ভুঁড়ি। তারপরে হাঁসটা খুবই চলে, যেটা গ্রাম অঞ্চলে পাওয়া যায় খুবই কম রেটে, এবং আমি সেটা বাইরে যখন দিই তখন এটার দাম দ্বিগুণ হয়ে যায়। তো ওটা আমি করার পরে দেখলাম যে প্রচুর বাজে মন্তব্য আসে, যে ওর টাকার অভাব, হাজব্যান্ডের টাকার অভাব নাই, গন্ধ ভুঁড়ি পরিষ্কার করতেছে, দেখো কিছু টাকার জন্য কয় টাকা হবে এতে। তারপরে বলতো যে হাঁস পরিষ্কার করা কোনো ওটা কোনো কষ্টসাধ্য বিষয়, হাঁস তো খাই না মানুষ পরিষ্কার করার ভয়, কষ্টসাধ্য একটা বিষয়। তো আমি সেগুলো সব করার পরে দেখলাম যে না, আমার ভালো চাহিদা আসতেছে, আমার দিনে 20 কেজি 25 কেজি 30 কেজি ভুঁড়ির অর্ডার আসতে থাকে। তো তখন আমি বলি যে ওর কথায় আমার কী যায় আসে, আমি কাজ করব, আমার সময় নাই ওর কথা শোনার, ওর কাজ নাই, ও করুক, ওর কথা লোকে বলবে, আমার কাজ আছে, আমি ওর কথা শোনার সময় নেই, আমি আমার কাজ করি। তো কাজ করতে থাকলাম, আর এদিকে ফাউন্ডেশনে নিজের পরিচিতি বাড়াতে থাকলাম। ফাউন্ডেশনের পরিচিতি না বাড়ালে আমার অনলাইনে টিকে থাকাটা টাফের হয়ে যাবে। আজকে পরিচিতি আরও বেড়ে গেল। হ্যাঁ, ইনশাল্লাহ স্যার। তো তারপরে আমি ওখান থেকে শুরু করলাম, আর ফাউন্ডেশনে আমি শুধু আমার ফাউন্ডেশনেই পোস্ট করতাম, আর আমার নিজ আইডিতে, আর কোথাও না, শুধু পোস্ট করতাম যে আমার যেই অর্ডারটা আসতো আমি শুধু সেটা পোস্ট করতাম, যে আমার এত কেজি এটার অর্ডার, এত কেজি ওইটার অর্ডার, ভুঁড়ির অর্ডার আসছে, হাঁসের অর্ডার আসছে, চুই ঝাল নিয়ে কাজ করছে, চুই ঝালের অর্ডার আসছে, সেটা শুধু আমি এরকম লিখে দিতাম যে এটা এই পরিমাণ অর্ডার আসছে। সেটা দেখেই আমাকে আরও বেশি অর্ডার চলে আসতো। তো আমার প্রচুর ভালো লাগে কাজ করে। একটা পর্যায়ে এত পরিমাণের খারাপ কথা আসতে থাকে, আসলে অনেক দুঃখজনক। মানুষের চিন্তা ভাবনা কতটা ন্যূনতম হলে এত বাজে বাজে কথা মানুষকে বলতে পারে, যে আমি কিছু করছি না, তাকে হেল্প করছি না, তাকে টাকা দিতে হচ্ছে না, কিচ্ছু না, তারপর আমি তাকে বাজে কথা বলে যাতে সে কিছু না করতে পারে আমি তাই জন্য তাকে থামিয়ে দিচ্ছি। মানুষের চিন্তা ভাবনা এটাই। তো তখন আমি দেখলাম যে আমার বাড়ি থেকে প্রচুর চাপ দিচ্ছে, এটা করা যাবে না। এমনি সময় যেটা করা যেত এখন মোটেও করা যাবে না, টোটালি বাসায় আনা যাবে না, সেটা বাসায় না আনলে আমি তো করতে পারবো না সেটা। তো আমি চিন্তা করতাম যে কখন সবাই ঘুমাবে, আমি এনে বাসার বাইরে এক জায়গায় রেখে দিতাম, চুরি করে রেখে দিতাম, গাছে টাছে ঝুলে রাখতাম, নিচে রাখলে কুকুর বেরোলে খেয়ে নেবে, গাছে ঝুলে রাখতাম, রেখে তারপর চুরি করে যখন ঘুমায় পড়তো তখন ওই রাত 1টা-2টার সময় গিয়ে আমি ওটা পরিষ্কার করতাম। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। তারপর গরম পানি করতে হবে, বারবার ওটা ধুতে হবে, তারপরে লাইটের ব্যবস্থা থাকতে হবে, সব রকম একটা। এখন আপনার প্রোডাক্ট কি? এখন আমার প্রোডাক্ট আছে আমি হোমমেড খাবার নিয়ে কাজ করছি, যেটা চুই ঝালের গরুর মাংস মেলাতে। হ্যাঁ, চুই ঝাল গরুর মাংস মেলাতে আমি প্রায় 60,000 টাকা সেল করছি। এই যে কিছুদিন আগে 6ষ্ঠ উদ্যোক্তা সম্মেলন হয়েছে, প্রচুর পরিমাণে এসেছে। হ্যাঁ, গত বছর আমি স্টল নিয়েছিলাম 64 জেলার খাদ্য ও পণ্য মেলাতে। তখন আপনি বলেছিলেন যে একটা কথা আপনি বলতেন যে আপনার যদি আইডিয়া প্রথমটা যদি নষ্ট হয়ে যায়, বিটা আপনি সবসময় রেডি রাখতেন, বিটা নষ্ট হলে সিটা রেডি রাখতেন। তো আমি ওই সময় কিন্তু প্রপারলি কোনো ছিল না, আমার আইডিয়া ছিল না যে মেলাটা কেমন হবে, কি করতে হবে। আমি 5 কেজি ভুঁড়ি রান্না করে নিয়ে আসছিলাম, ওটা কোনো রকম করে নিয়ে এসে এখানে আবার রান্না করতে হবে, ওইভাবে করে নিয়ে আসছি। করে নিয়ে আসার পরে দেখলাম যে না, প্রথম দিনই আমার 2 ঘন্টার মধ্যে সেল হয়ে গেছে পুরোটাই। তো আবার চুই ঝাল নিয়ে আসছিলাম আমি, চুই ঝালটাও সেল। তো আমি চিন্তা করলাম যে এখন আমার 2টা দিন মেলা আছে, তো আমাকে কিছু করতে হবে, যেটা আমার প্রথম এ প্ল্যান শেষ, আমার বি প্ল্যান নিয়ে কাজে লাগতে হবে। বি প্ল্যান নিয়ে তখন আমি কাজে লাগি, আমি এখান থেকেই গরুর মাংস কিনি, এবং গরুর মাংসটা এখানে রান্না করে চুই ঝাল ছিল কিছু, আমি যেটা বিক্রি করার জন্য রেখেছিলাম, সেটা আমি দেখলাম যে আমি কাজে লাগাবো, আমার রান্না করা চুই ঝালে গরুর মাংসটা খুব চলে। তো সেটা আমি করলাম, পরপর 2 দিন ওটা আলহামদুলিল্লাহ ওটাই সেল করলাম। আলহামদুলিল্লাহ। তো আমি শুনলাম আপনি এখন মাসে প্রায় লক্ষাধিক টাকা সেল করেন, এটা, এবং আপনি নিজেই বলছিলেন যে আপনি পুরোপুরি ফাউন্ডেশন থেকেই উদ্যোক্তা হয়েছেন, এবং আপনি জামাইয়ের প্রতি খুবই বিরক্ত ছিলেন, তার সে এখানে এত সময় দেয় কেন, এখন আপনি তো নিজেই সেটা প্রেমে পড়ে গেছেন। সো জামাইয়ের প্রতি তার কোনো অভিযোগ নাই। এবং যেই মানুষগুলো আপনাকে এত বাজে কথা বলতো তারা কি এখনো বলে? এখন তো তারা চায় যে আমার জায়গায় আসতে। হ্যাঁ, অবশ্যই আমি সেটাই বলবো তাদের উদ্দেশ্যে, তারা যদি দেখে থাকে তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলবো এটা, যে একসময় আপনারা আমাকে বলতেন, অনেক অনেক বাজে কথা বলতেন,
যে কিছু টাকার বিনিময়ে তুমি ভুঁড়ি পরিষ্কার করো, কিছু টাকার বিনিময়ে এটা কত টাকা হয়, এটা সারাদিন ফোন টেপে এটা সেটা করে বেড়াই, এই প্রত্যেক দিন নাও করাই যায়। মানে আমাদের বাজার যেটা স্থানীয় বাজারে আমাকে যেতে হতো কুরিয়ার করার জন্য, এই বাজারে হেঁটে যাই, এটা সেটা করে। তারা এখন আসে আমার যে বিজনেসকে ছোট করে দেখতো, আমার বিজনেসকে যারা ছোট করে সবাইকে প্রচারণ করে বেড়াতো, তারা এখন আসে সেই বিজনেসের টাকা নিয়ে ধার করে তাদের বিপদ থেকে উদ্ধার হতে। অসাধারণ, চমৎকার জবাব। আপনার স্বপ্ন নিয়ে আমরা কথা শুনো। আপনি লেখাপড়া করেছেন কতদূর? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। অনেক তো জীবনের স্ট্রাগল গেল লাইফে, অনেক কষ্ট করেছেন, এখন আপনি দৌড়াতে শুরু করেছেন এবং সেটা একসময় অনেক বড় জার্নিতে পরিণত হবে। সেই স্বপ্নের কথা শুনতে চাই। কোথায় দেখতে চাই সুমি আগামী 5 বছর পরে, 10 বছর পরে নিজেকে? স্যার, স্বপ্নটা আমার আগে থেকে ছিল। যখন আমি শুরু করেছিলাম আমার প্রথম সেল করার সাহসটা আমি পেয়েছিলাম যখন হচ্ছে আমাদের খুলনায় উদ্যোক্তা সম্মেলন হয়েছিল। তো আমার বেবির বয়স তখন 2 মাস ছিল। ওই সময় কিন্তু আমি গিয়েছিলাম, জোর করেই আমি গিয়েছিলাম। কি ট্রিটমেন্ট যাবে, আমি ওনার সাথে বললাম যে আমার নাম যাবো, আমাকে নিয়ে যেতে হবে। তো বললো যে এটুকু বাচ্চা নিয়ে তোমাকে এই অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব না। আমি বললাম না, আমি যাবো, আমি স্যারকে দেখবো, স্যারের সাথে আমি একটা ছবি দেবো। তো এই রিকোয়েস্টটা ছিল, সেটা যে কখনো ফেলতে পারেননি তিনি। তো আমাকে নিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ছোটো বাচ্চা খুব কান্না করছিল, ওর মধ্যে থাকতে খুব মানে কষ্ট হয়ে যাচ্ছিলো। আমি বাইরে আসছিলাম আর বারবার কখন চেষ্টা করছিলাম কখন স্যার আসবে, কখন দেখবো স্যারকে। এই একটা ভালো লাগা কাজ করছিল যে স্যার এসে গিয়েছে। তখন আমি আর নড়িনি, বাবুকে বারবার সান্ত্বনা দিয়েছিলাম, আমার ভিতরে ছিলাম যে স্যার কখন কথা বলবে, কী কথা বলে। তো আপনি কথা ওখানে অনেক ধরনের মানে একটা মেয়ে তার ভেঙে পড়া জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য, অনেকটা স্ট্রাগল করার জন্য যে সাহসটা দরকার, এই ধরনের কিছু কথা বলেছিলেন আপনি। যে আপনাকে কেউ বলবে না যে আপনার মধ্যে কী প্রতিভা আছে, সেটা আমি উন্মোচন করে দিব, আমি দেখিয়ে দিব যে আপনার মধ্যে প্রতিভা আছে, আপনি এগিয়ে যান। তো ওই কথাগুলো আমার ভালো লেগেছিলো। তো আমি বললাম যে না, দেরি করবো না। অনেকেই ক্রেডিটস দিলেন, আমি স্বপ্ন দেখছিলাম যে না, আমাকে ক্রেডিটস দেবে স্যার। তো অনেকেই উদ্যোক্তা হওয়ার গল্প বলছিল ওখানে। তারপর অনেকেই হচ্ছে অনেক বড় বড় মানে স্পন্সর নিয়েছিল, যেটা আমার আরেকটা ভালো লাগে কাজ করেছিল, যেটা বিজনেস করে এই ফাউন্ডেশন থেকে বিজনেস করে ফাউন্ডেশনের টাকা ফাউন্ডেশনের এত বড় একটা প্রোগ্রামে দিচ্ছে, এটা অনেক বড় একটা পাওয়া নিজের জন্য আসলে। তো আমার স্বপ্নটা ওখান থেকে শুরু হয়েছিল যে আমিও কিছু করব, আর আমি এক সময় এই যে স্পন্সর নিব, তারপরে আমার এরকম উদ্যোক্তা হওয়ার গল্প শুনিয়ে আরও 10 জন অনুপ্রাণিত হবে, 10 জনকে আমি নিয়ে এগিয়ে যাব। তো ওইটা আমি আস্তে আস্তে করি। আমি তারপর থেকে খুলনা থেকে আসার পরে কিন্তু আমি শুরু করে দিয়েছিলাম। তো শুরু করেছিলাম তখন আমার অনেক মানে সমস্যা ছিল, আর্থিক সমস্যা ছিল আমার কাছে, যে মূলধনের যে সমস্যা থাকে প্রত্যেকটা মেয়েরই হয়তো কম বেশি, যারা জব করে না তাদের মূলধনের সমস্যা থাকে। তো কিউটিন আমাকে সাপোর্ট করতো, খুবই সাপোর্ট করতো। ওনার সাপোর্ট আসলেই মানে বলে শেষ করা যাবে না, এতটা সাপোর্ট করছে আমাকে। তো আমি শুরু করেছি যে আর আমি আজকে সুমিমরান হয়ে গেছি এমনটা ছিল। আমি হচ্ছে শুরু করলাম, আমি হচ্ছে ওই যে আপনি বলছিলেন আমি কিন্তু প্রচুর মোটা হয়ে গিয়েছিলাম, বাবু হওয়ার পরে আমি মানে অনেকটা মোটা হয়ে গেছিলাম, হাঁটতে চলতে আমার খুব কষ্ট হতো। তো আমি চিন্তা করলাম যে স্যার বলছে যে রিক্সা ভাড়া বাঁচাইতে দিন শেষে কিন্তু একটা অ্যামাউন্ট আপনার সঞ্চয় হয়ে যাবে, আবার এদিকে আপনার শরীরটা ভালো থাকবে, হাঁটুন আপনি। তো আমি হাঁটতাম, আমি 5 টাকা রিক্সা ভাড়া কখনো দিইনি, ভ্যান ভাড়া, আমাদের ওইদিকে ভ্যানটা বেশি অ্যাভেলেবেল। তো আমি কিন্তু কখনো ভ্যান ভাড়া দিইনি। আমি হচ্ছে এক হাতে বাবুকে নিতাম আর এক হাতে হচ্ছে আমার প্রোডাক্ট আমি নিজে নিয়ে যাওয়া আসা করতাম। কাস্টমারের কাছে আমি নিজে ডেলিভারি দিতাম, ছোটো বাবুকে নিয়ে চলে যেতাম। তো নিজে ডেলিভারি দিতাম, কাস্টমারের কাছে আমি নতুন প্রোডাক্ট সম্পর্কে আরও আলোচনা করতাম। কাস্টমার আমার নতুন প্রোডাক্ট মানে এই প্রোডাক্টটা নিয়ে সে খুশি। এখন তো এক প্রোডাক্ট তার বারবার লাগবে না, তার অন্য প্রোডাক্টের প্রয়োজন, মানে একটা মানুষের প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন। তো আমি অন্য প্রোডাক্টটা তাকে অর্ডার কনফার্ম করে তারপরে বাসে আসতাম। তো তারপরে আমি ওইখান থেকে শুরু করি। তারপরে হচ্ছে আমি যে নিজে যে কাজগুলো করতাম, মুরগি পরিষ্কার করা, হাঁস পরিষ্কার করা, অনেক কষ্টের যে কাজগুলো,
ওইটা আমি হচ্ছে যারা আমাকে নিয়ে বাজে কথা বলতো একসময় তাদেরকে কাজে লাগিয়ে দিলাম। তারা আমার কাছ থেকে শিখতে আসতো যে তুমি এটা করেছো, কিভাবে করলে কিছু ইনকাম হবে, আসলে দরকার আছে। সো কোথায় নিয়ে যেতে চান এই জার্নিটাকে? এই জার্নিটাকে ওই যে বললাম যে তাদেরকে দিয়ে কিন্তু আমি এখন ওই কাজটা করাতে পারি। তারা আমার কাছ থেকে শেখে, অনেকেই আসছে, অনেকেই শিখে কিন্তু উদ্যোক্তা হয়েছে। আমি ফাউন্ডেশনে কিন্তু প্রচুর রেজিস্ট্রেশন করাইছি অভয়নগর থেকে, ইনফ্যাক্ট সারা বাংলাদেশ থেকে। আমার ভাই বলেন, ভাবি বলেন, ভাতিজা, আত্মীয় স্বজন যেখানে আছে ফাউন্ডেশনের সবাই অ্যাক্টিভ। সো আপনি নিজেও নিজেকে একটা ভালো ব্র্যান্ডিং করতে পেরেছেন। ভালো ব্র্যান্ডিং করেছি এবং তাদেরকে আমি তাদেরকে দিয়ে কাজ করাই, আর তাদেরকে কাজ করাই, তাদের প্রফিট থাকে, আমি সেটা সেল করে আমার প্রফিট থাকে। আমার কষ্টটা কম হয়ে গিয়েছে। তারা যে কাজটা করে আমি অর্ডারটা নিয়ে দিই, তারা কষ্টটা করে। এই যারা আছে এটা হচ্ছে সংখ্যায় এখন ধরো কম থাকতে পারে, আমি এটা চাই এক সময় ব্যাপক আকারে হবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমি হাঁসের যেটা করি, সবাই আমাকে বলতো যে হাঁস এটা হচ্ছে কাঁচা জিনিস, এটা হচ্ছে এলাকা ভিত্তিক হবে, এই এলাকায় তো হাঁস পাওয়াই যায়, তোমার থেকে কেন কিনি? আমি বলতাম যে এটা হচ্ছে বাইরে তো প্রচুর চাহিদা, আমি তো দেখতাম ফাউন্ডেশনে হাঁসের প্রচুর চাহিদা, তো আমি তো শুধু ঘরে করার জন্য না, এটা আমি বাইরে দিব, এটা গ্রামে পাওয়া যায়, এটা গ্রামে দিব না, তো এটা আমি বাইরে দিব, যেখানে প্রয়োজন সেখানে দিব। তো ওটা হচ্ছে তো বলে কীভাবে, বাইরে তো সম্ভব না, আমি সেটাও করে দেখিয়েছি। এখন আমি ঢাকার মধ্যে বলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায় দিই। আমার হচ্ছে হাঁস পরিষ্কার করে, ঢাকার মধ্যে একটা রেগুলার কাস্টমার আছে, একসাথে 25 কেজি, 30 কেজি, 50 কেজি পর্যন্ত আসে। তারপরে আমি হচ্ছে বিভিন্ন জায়গায় সিলেটে দিই। তারপরে এটা আমার হচ্ছে বাসে দিলে বা আমার কুরিয়ার দিলে, এসে পরিবহন, এটা দিলে আমার হচ্ছে সুবিধা হয়। কস্ট যেটা সেটা তো সে পরিবহন মানে সে বহন করে, আমার তো কোনো খরচ নাই, আমার এক্সট্রা কোনো কিছু না। আমার ব্যবসাটা আমি করে দেখিয়েছি যে না, কাঁচা জিনিসটা আমি শুধু ঘরের মধ্যে রাখিনি, কাঁচা জিনিসটা আমি ব্যাপক ছড়িয়ে দিয়েছি। একদিন হয়তো 64 জেলা, 64 জেলা। জি, আমি এখন দেশের বাইরে হচ্ছে আজকে যখন আসছি তখন কিন্তু আমি অনেকগুলো অর্ডার কনফার্ম করতে করতে আসছি, মানে আমি 100% সার্চ নিয়ে রাখছি যে আমি স্যারের সাথে অনেকগুলো ছবি তুলব। ইনফ্যাক্ট আমি অনেকগুলো প্রোগ্রামে আপনার সাথে ছবি তুলছি, অনেক ছবি আছে আপনার সাথে আমার এখন। ওই যে খুলনায় একটা ছবির আশায় কিন্তু আমি গিয়েছিলাম, তো এখন আপনার সাথে আমার অনেকগুলো ছবি আছে, মাঝে মাঝে পোস্ট করি। তারপরে এখন হচ্ছে আমি ওই আস্তে আস্তে কিন্তু আমি এখন আমার নিজের আম বাগান আছে আমার আব্বুর, তো আম, লিচু এটা ব্যাপক আকারে সেল হয় আমার এই সিজনের সময়। তারপরে এই যে সিজনাল ফ্রুটস গুলো আপনি সেল করছেন, তো এটা হচ্ছে আস্তে আস্তে আমি হচ্ছে তার যেখানে আসতেছে আমি হচ্ছে ওটা এখন আজকেই পাঠাতে হবে, এমন অনেক কাস্টমার আছে যে আজকেই পাঠাতে হবে। তো বললাম আপু আজকে তোমার সম্ভব না, অন্য কোথা থেকে নিয়ে নেন, আজকে আমার সম্ভব না, আমি একটু বাইরে আছি। না বউ আপনি চেষ্টা করেন, একটু আপনি দেখেন, আপনি পারবেন। ওইটা একটা ভালো লাগে জায়গা, ওটা মানে আমার থেকে বিশ্বাস করেছে। আস্তে আস্তে আমি প্রায় 500+ অর্ডার কনফার্ম করে ফেলেছি এর মধ্যে। আর হচ্ছে কাঁচা রসের যে বিষয়টা, এটা বলবো, অনেকেই বলে যে কাঁচা রস নিয়ে বিজনেস করা যায়। আমি কিন্তু সব অসম্ভব জিনিসগুলো নিয়ে, ইউনিক আইটেমগুলো নিয়েই কাজ করি। খুবই ইউনিক আপনার আইটেমগুলো, খুবই ইউনিক। কাঁচা রস কিন্তু আমি ঢাকায়, আপনারা কত রস খেয়েছেন ঢাকার মানুষ জানি না, কিন্তু ঢাকায় আমি প্রায় 2000 লিটার মতো রস পাঠিয়েছি, যেটা শুধু কাঁচা, একদম কাঁচা, আর গুড়ের কথা বাদই। অনেকে খেতে চায় কাঁচা রস। হ্যাঁ, তো এটা হচ্ছে যাই, প্রচুর পরিমাণে যাই। আর এখন আমার ওই যে স্বপ্নটা ছিল আমি একটা পর্যায়ে অনেক বড় পর্যায়ে যাব, এটা আমি করেছি। অনেক মানুষকে নিয়ে এখন সংঘবদ্ধভাবে আমার কাজটাকে আমি করতে পারি, যেটা আমি একা শুরু করেছিলাম, এখন আমি সংঘবদ্ধভাবে করি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।